মানুষ কিন্তু কর দিতে চায়, কিন্তু সে হয়রানি হয়ে দিতে চায় না। এই অনিচ্ছাটা কার? এর মেন কারণটা হচ্ছে যে অর্থনীতি অচল। সেই জায়গায় কি নজর এনবিআর এর আছে? 5 টাকা জিনিসকে 25 টাকা দেখিয়ে বড় করা হতো। কারো কোনো রকম স্বার্থের সংঘাত তৈরি হয় সবগুলো সহজ তৈরি হইলে? আমার যদি জিনিসপত্র বিক্রি না হয়, কেনা বেচা না হয়, তাহলে ভ্যাট কোত্থেকে পাবো? বাংলাদেশ কি সেই ধাক্কাগুলো সামাল দেওয়ার জন্য অর্থনৈতিকভাবে প্রস্তুত? আমাদের প্রথম সংস্কার হওয়া দরকার দৃষ্টিভঙ্গি। দুই 2026-27 অর্থ বছরের জন্য 9,30,000 কোটি টাকার বাজেট প্রণয়ন করতে যাচ্ছে বর্তমান সরকার। যখন বিশ্ব অর্থনীতিতে নানান রকম ধসের আশঙ্কা করা হচ্ছে, তখন সরকারের এই বিপুল অঙ্কের বাজেট প্রণয়ন করা কতটা বাস্তবসম্মত, সরকারের সামনের বছরে ব্যয় কিভাবে করবে এবং আয় কতটা বাড়বে রাজস্ব খাত থেকে, সেই সব কিছু নিয়ে একটু আলোচনা করতে চাই। আমাদের আজকের পডকাস্ট কথাচলকের অতিথি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। ডক্টর মজিদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি দীর্ঘদিন এনবিআর সামলেছেন এবং এখনও এনবিআর এর নানান কিছুতে আপনি জড়িত। এই সামনে বাজেট আছে, আপনি যে অ্যাডভাইজারি কমিটি করা হয়েছে সেইখানেও কাজ করছেন। প্রথমে একটু মোটা দাগে জানতে চাই, এই যে বিশ্ব অর্থনীতি নিয়ে একটা শঙ্কার কথা বলা হচ্ছে, ইরান যুক্তরাষ্ট্র ক্রাইসিস, ইউক্রেন রাশিয়া ক্রাইসিস, সব মিলিয়ে বিশ্ব অর্থনীতি যখন এক ধরনের নেতিবাচক ধারণার মধ্যে চলছে, তখন বাংলাদেশের সামনের বাজেট আমরা যে শুনছি 9,30,000 কোটি টাকার, যেটা গত বছরের চেয়েও 1 লাখ কোটি টাকা বেশি, এটা কতটা বাস্তবসম্মত? ধন্যবাদ। আমার বাজেট আরও 10,030 কোটি টাকা হলে ভালো হতো। 10,30,000 কোটি, 10,30,000 হলে বা 11,30,000 হলে। কারণ একটা জিনিস বুঝতে হবে, এটা প্রচণ্ড যখন চারিদিক থেকে ইকোনমি, আমার নিজের ভিতরেও অসুস্থতা, বাইরের চাপ, এটা ওটা আছে, সেই সময় আমি যদি থেমে থাকি, পিছিয়ে আসি, তাহলে কিন্তু আমি শ্যাটার্ড হয়ে যাব, থাকবো না। এখানে যেটা বড় হচ্ছে, আগের বড়টার সাথে ছিল বড় বড় প্রকল্প। 5 টাকা জিনিসকে 25 টাকা দেখিয়ে বড় করা হতো। হ্যাঁ, তো এখানের পার্থক্য হবে সুশাসন। অর্থাৎ 5 টাকার বাজেট 5 টাকাই করা হবে, 5 টাকার থেকেই যেন উপকারিতাটা উপযোগিতাটা আসে। ওই 5 টাকার কাজ দেখিয়ে 25 টাকা তুলে নিয়ে যেয়ে বাজেট 8.5 লাখ কোটি টাকা করেছিলাম, এই কথা দিয়ে এটা হবে না। 1, 2 হচ্ছে অর্থাৎ সুশাসন করতে হচ্ছে। 2 হচ্ছে আমার ইকোনমিকে জায়গায় তুলতে হবে। ইকোনমি কিন্তু স্থবির হয়ে আছে। ইকোনমি স্থবির হয়ে থাকলে ওই যে জিনিসপত্রের দামের চাপে মানুষ হয়ে যাচ্ছে, রেমিটেন্স নাই, কমে যাচ্ছে, তারপরে রেভিনিউ যেমন নাই বা মনে করা হচ্ছে। এই সময় যদি আমি, এর মেন কারণটা হচ্ছে যে অর্থনীতি অচল হয়ে যাচ্ছে। সুতরাং একটি অচল অর্থনীতিকে সচল না করতে পারলে অন্য রোগবালাই ঠেকানো যাবে না। অর্থাৎ আমার এই অর্থনীতি যদি সচল করতে পারি, তাহলে আমার কর্মসৃজন হবে, বেকারত্ব কমবে। বেকারত্ব কমলে ওই লোকেদের একটা পার্চেজিং পাওয়ার বাড়বে, হতাশার থেকে সে বেরিয়ে আসবে, কর্মচঞ্চল থাকবে। আমি যদি পুরনো ওই যে সমস্ত মিল কলকারখানাগুলো পুঁজির অভাবে যেভাবে হোক, ওগুলোকে সেখানে যদি আমি ভালোভাবে পুঁজি সরবরাহ করে যেভাবে হোক আমি সকলকে একটা যদি অ্যাক্টিভিটিসের ভিতরে আনতে পারি, তাহলে অ্যাক্টিভিটিস হলেই উৎপাদন, উন্নয়ন, ওই আমদানি রপ্তানি এবং সবশেষে রেভিনিউ আসবে। আমার যদি জিনিসপত্র বিক্রি না হয়, কেনা বেচা না হয়, তাহলে ভ্যাট কোত্থেকে পাবো? আমার ওই ব্যবসায়ী যদি কাজই না করতে পারে, তাহলে ওর আয়কর কীভাবে হবে? আমার যদি মিল কলকারখানায় উৎপাদন বা এইসব না থাকে, তাহলে আমদানি থেমে যাবে। সুতরাং আমাকে আমদানি বাড়াতে হবে, আমদানি বাড়লেই রপ্তানিও বাড়ানো যাবে, মানুষের কর্মসৃজন হবে, হতাশা কেটে যাবে। এই জন্যই প্রথম বছর, 1 বছর 2 বছর আমাকে ওই পুশ ফ্যাক্টরে থাকতে হবে। সেই পুশ ফ্যাক্টরের একটা উপলক্ষ হচ্ছে যে বাজেট বড় করা। অর্থাৎ আমার প্রয়োজন হলে ব্যাংকের থেকে বা যেখানে হোক টাকা পয়সা নিয়ে মানে এদেরকে দিতে হবে, এরকে প্রশ্রয় দিতে হবে, মানে তারা দাঁড়াতেই দিতে হবে। সোজা কথা বলছি, সে পড়ে যাওয়ার অবস্থায়। যেমন করোনার সময় আমরা 50,000 কোটি টাকা, 70,000 কোটি টাকা একটা ইনসেন্টিভ আমরা করেছিলাম, একটা প্রণোদনা দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রণোদনা। কেন? কারণ ও পড়ে যাচ্ছে,
ইকোনমি পড়ে যাচ্ছে, ও পড়ে গেলে উঠতে পারবে না, দাঁড়াতে পারবে না, যার জন্য 30,000 দেওয়া হলো যে বড়দের, আর এই ছোটো মাঝারিদের জন্য 20,000। ফলাফল কী হলো, বড়রা ঠিকই টাকাটা নিয়ে নিল, নিয়ে আউট, এটা লস হয়েছে। ছোটরা নিতেই পারেনি, এসএমই খাত নিতে পারেনি, কারণ সে ব্যাংকে যেতে পারেনি, নিতে পারেনি, ও আরও ক্ষতিগ্রস্তই হয়ে গেছে। তেল মাথায় তেল দিলে যে পরিস্থিতি হয়, আর ও তেলের মাথায় ওর দাঁড়াতেই পারতেছে না, তারে দেওয়া দরকার ছেড়ে দিতে, যাও ওইটাকে ঘুরিয়ে এনে নানান কর্মসূচির মাধ্যমে ওই 20,000 কোটি টাকা এখন দেওয়ার ব্যবস্থা চলতেছে বা চলবে। অর্থাৎ অর্থনীতিতে সকল মানুষের একটা পারচেজিং পাওয়ার বাড়াতে হবে। চাকরি কর্মসৃজন হলে চাকরি হবে, চাকরি হলে একটা ফ্যামিলি বেঁচে যাবে, তার একটা আয়ের উৎস হবে, সে জিনিসপত্র কিনবে। ঠিক আরেকটা যেটা হচ্ছে যে আমার শিক্ষা আর স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ বাড়াতে হবে। সেই বিনিয়োগ যেন সত্যি সত্যি বিনিয়োগ হয়, অর্থাৎ ওখান থেকে যেন রিটার্ন আসে। রিটার্নটা কীভাবে? কোয়ালিটি এডুকেশন, স্কিল্ড ম্যান পাওয়ার তৈরি, আর এদিকে সুস্থ মানুষ না হলে তো সে পারবে না, করতে পারতেছে না। সুস্থ মানুষ তৈরি করতে হবে আর স্কিল্ড ম্যান পাওয়ার তৈরি করতে হবে। এই জন্য আমার শিক্ষায় টাকা দিতে হবে। এই টাকা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আউট অফ পকেট যে স্বাস্থ্য খাতে খরচ হচ্ছে প্রত্যেক ব্যক্তির, আউট অফ পকেট, বা শিক্ষার জন্য যে আউট অফ পকেট খরচ করতে হচ্ছে অভিভাবকরে, ওইটা যদি আমি শিক্ষকরা যদি বাধ্য করতে পারি, ঠিক করতে পারি যে না তুমি স্কুলেই পড়াবা, তোমার কোচিংয়ে হবে না, দেওয়া হবে না, তাহলে কিন্তু অভিভাবকের আউট অফ পকেট খরচ কিন্তু কমে যাবে। হ্যাঁ, ঠিক একই অবস্থা স্বাস্থ্যের বেলায় ডাক্তারকে বলা হবে হাসপাতালে চিকিৎসা করবা, জিনিসপত্র দিচ্ছি করবা, এখানে আমি খুব কড়া মনিটর করব, তাহলে ওই ক্লিনিকে যাওয়া বন্ধ হবে, কমে যাবে, বিদেশে যাওয়া লাগবে না, কমে যাবে। গেলে কি হচ্ছে, সাশ্রয় হচ্ছে কিন্তু ওই রুগীর, এদিকে অভিভাবকের। এই সাশ্রয়ের টাকাটাই ওর জন্য পারচেজিং পাওয়ার বাড়াবে। হ্যাঁ, আমি একজন অভিভাবক, কথার কথা, আমার 12,000 টাকা আছে টোটাল আমার তা আমি 12,000 থেকে যদি আমার প্রায় আরও 5,000 বা 6,000 যদি ওই ছেলেটার পিছনে, শিক্ষার পিছনে যদি আমার ব্যয় করতে হয়, তাহলে আমার টাকা কমে গেল না, পারচেজিং পাওয়ার কমে গেল। অর্থাৎ এই যে 9,000 কোটি টাকা বা যেটা বলা হচ্ছে 9,30,000 কোটি টাকা, 9 লাখ, যেটাই হোক, এটার উদ্দেশ্য হতে হবে যে এখান থেকে যেন রিটার্ন আসে, আপনি অপচয় অপব্যয় যেন না হয়। এখন যে বর্ণনাটুকু আপনি দিলেন এটা নিঃসন্দেহে খুবই অপটিমিস্টিক। আপনি অর্থনীতির ব্যাকরণ মেনে এই জিনিসগুলো বললেন, কিন্তু হাল রাজনীতির এবং অর্থনৈতিক যে বাস্তবতা, আমরা এনবিআর এবং অর্থ খাতের নানান রকম ফ্ল সম্পর্কে যা শুনি, আপনি একটি শব্দ ব্যবহার করেছেন, সুশাসন। সেই সুশাসন নিশ্চিত করার জন্য সরকার কিংবা বিশেষ করে এনবিআরের প্রস্তুতি দেখেন, কিংবা সেই রকম মানসিকতা, কারণ আমরা এনবিআর সংস্কারের নানান রকম উদ্যোগ দেখেছি, সেই উদ্যোগ নিয়ে এনবিআরের মধ্যে নানান রকম আন্দোলন দেখেছি। ফলে সেই রাজনৈতিক অর্থনৈতিক বাস্তবতা যদি না থাকে, তাহলে কি আপনার যে বর্ণনা সেটি অ্যাচিভ করা সম্ভব? ক্রাউডিং ইফেক্ট, একটার সাথে একটার কিন্তু সম্পর্ক আছে। আমি এদিকে বলছি যে এনবিআর সুশাসনের সাথে কর আদায় করতেছে না বা করতে পারতেছে না, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড ব্যবসায়ী বলছে আমি তো ব্যবসায়ী করতে পারতেছি না, কখন দেব, কিভাবে দেব। হ্যাঁ, তারপরে এনবিআরকে বলতেছি, বহুদিন ধরে বলা হচ্ছে তুমি অটোমেশন হও, হলে তোমার সাথে আর করদাতার দেখা হওয়ার ব্যাপার নাই, ইজিলি স্মুথলি। আজকে বিকাশ যদি এত বড় একটা ব্যবসা করতে পারে, তুমি এখনই খুলে থাকো বিকাশ, তুমি এক্ষুনি চুয়াডাঙ্গার রহিমপুরে টাকা পাঠাবার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে, তার হিসেব আসতেছে, রিসিট আসতেছে, এমনকি ওরা এখন লোন দেওয়ারও সিস্টেম চালু করেছে। ও যদি করতে পারে, তাহলে এনবিআরে একটা রিটার্ন সাবমিট করা, তারা রিটার্ন সাবমিটও করব অনলাইনে বললাম, আবার আমার যাইতে হবে, আবার ডাকবে, আবার আপনি কি লিখেছেন আমার এসে পড়েই দিয়ে যান, বুঝলেন। অর্থাৎ আমি সেই প্যাসপোজ রেখেই দিচ্ছি, অটোমেটেড হচ্ছি না। সুতরাং দুটো ফ্যাক্টর হবে এখানে, ওই যে মানুষগুলোর পারচেজিং পাওয়ার বাড়াবার চেষ্টা করতেছি, করলে ওখান থেকে ভ্যাট বা কর আসবে। আর একটা হচ্ছে একে অটোমেটেড হতে বলে
সুশাসনের ভিতরে এনে, স্বচ্ছতা এনে, কর দেওয়ার ব্যবস্থাকে সহজীকরণ করে, ইজিলি স্মুথলি করে মানুষ কিন্তু কর দিতে চায়, কিন্তু সে হয়রানি হয়ে দিতে চায় না। কারণ হয়রানি হওয়া মানে তার কর হয়তো হয় 5 টাকা, কিন্তু তার কাছ থেকে 12 টাকা খসানো হয়। হ্যাঁ, আমি যদি এটাকে স্মুথ করতে পারি, সিস্টেমেটিক করতে পারি, সহজ করে দিতে পারি যে আপনি কর দেবেন, হ্যাঁ, বেশি দিলে ফেরতও পাবেন, এই ব্যাপারগুলো সংস্কারগুলো যদি করি, আমরা যে রিপোর্টগুলো দিয়েছি না ওখানে এইগুলোই বলেছি যে আপনি আপনার দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করেন, এনবিআরের অফিসারের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন, ওই করদাতারও দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন। করদাতা যে চালাক, যার বেশি দেওয়ার কথা, সে কিন্তু রীতিমতো ফাঁকি দেয়, ওই সাধারণরা কিন্তু ফাঁকি দেয় না, দিতে পারে না, তার উপরে যেই আর চাপটা ফেলে। আর ও বড় বড় অ্যাকাউন্টেন্ট রাখে, তারপরে বড় বড় লাইন করে। আমি তো প্রায় বলি যে একটা বড় করদাতা একটা ফাইল যদি সে ফাঁকি দিয়ে যেতে পারে আমার কাছ থেকে, তাতে যে টাকা বেরিয়ে যায়, 35,000 সাধারণ করদাতার ফাইল ঘটিয়ে অডিট করেও আমি সেই টাকা পাইতে পারি না, পাওয়া যায় না। তা সুতরাং এনবিআরকে এই কোনে শুনলাম 80,000 ফাইল অডিট করবে, 72,000 তো এই তো সময় নষ্ট। এবং এই কাজ করো তুমি, ওখানে বাঁচাও বা বাদ দাও, ও কাজ ও পরে করা যাবে। তুমি এখন লোক লাগাও, টাস্ক ফোর্স করো, বড় বড়রা কেন ফাঁকি দিয়ে যাচ্ছে, কীভাবে যাচ্ছে, তাদের সাথে ভালো করে এগুলো খুব সহজ হয়ে যাবে। তুমি অটোমেটেড হলে আর ও ফাঁকি দিতে পারবে না, ওর সাথে এ হবে না। তো সেই জন্যেই এই যে অটোমেটেড হচ্ছে না, এখানে কিন্তু অনিচ্ছা কাজ করছে। এই অনিচ্ছাটা কার, এনবিআর না সরকারের? আমি এত ভেঙে চুরি আমার বলার দরকার নেই, সবাই জানে যে সংস্কার কেরা চায় আর কে চায় না। সংস্কার হলে কার লাভ হবে না লস হবে, এই ব্যাপারটা সবাই জানে। আমরা এনবিআর এর মুখে প্রতি বছরই একটা কথা শুনি, ট্যাক্স নেট বাড়ানো, মানে রাজস্বের খাত বড় করা। তারপরও ধরেন না, সে তো খাত বড় করতেছে না, করে না। আমাকে এইটা প্রতি বছরই বলেন এনবিআর এর কর্তারা যে এই কর আরোপ করা হবে, সেই কর আরোপ করা হবে, এবং করগুলো শেষ পর্যন্ত সাধারণ ভোক্তা পর্যায়ে তাদের উপর। ধরেন এইবার একটা কথা উঠছে যে মোটরসাইকেলের উপর অগ্রিম আয়কর, যেইটার আমরা বাংলা টেসলা বলি, অটোরিকশা, সেইটার উপর আয়কর, অগ্রিম আয়কর কিংবা ট্যাক্স। এই জায়গাগুলোতে যতটা নজর সাধারণ করদাতার প্রতি, এই রকম নজর কি আসলে আপনি যেটা বলছিলেন শিল্প খাতের একটা ফাইল যদি বেরিয়ে যায় তাহলে যা ক্ষতি হয় সরকারের, তাতে 35,000 সাধারণ করদাতার ফাইল না দেখলেও সেই ক্ষতি হয় না, সেই জায়গায় কি নজর এনবিআর এর আছে, কিংবা কতটা দেওয়া উচিত? আপনার কথার থেকেই তো বেরিয়ে আসলো যে নজরটা দেওয়া দরকার, সিরিয়ালি দরকার, মানে পুরোপুরি তাকে 45 ডিগ্রি বা 90 ডিগ্রি তার চেঞ্জ হওয়া দরকার। এটাই সংস্কার, যে আমি 80,000 বা 70,000 সাধারণ করদাতার ফাইল খুঁজে খুঁজে চিঠি লিখবো, উত্তর দেবো, এখানে আমার ক্যালোরি নষ্ট করে আমি পাবো হয়তো 25 টাকা। হ্যাঁ, সেইটা না করে আমি এই লোকবল, এই সিস্টেম, এই অটোমেশন হলে তো ওর লোকবলও তো কমে যাবে, মানে প্রয়োজন কমে যাবে, মেশিনই তো করবে সব। তো সেই জন্যই সে মেশিন তাড়াতাড়ি হওয়ার ব্যাপারে বাধা কিন্তু এই যে তার নিজের চাকরি নিয়ে টানাটানি পড়বে অবস্থা হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে ওর কাজ কমে যাবে, ও তখন আরও সফিস্টিকেটেড ওয়েতে বড় করদাতার দিকে তাকাতে পারবে, সময় দিতে পারবে, সেখানে তার আরও ভালো ধরনের আমরা বলেছি প্রশিক্ষণ এগুলো তার করতে হবে, করে তাকে এফিশিয়েন্ট হতে হবে। আর ওই যে করের বলা হচ্ছে নেট বাড়ানো হবে, বাড়ানো হবে, সেটা যেমন এই যে বাজেটে ওই 9,000 কত তো 9,30,000 9,30,000 আমি হাজার বলি, আর এনবিআর ওইভাবে পুরোটা বোধহয় 6 লাখ কত যেন করা হয়েছে, সেটা ওই রকম গতবারের চাইতে একটু বেশি হচ্ছেই, স্বাভাবিক। তুমি গতবারে তোমার ফিগার যা তার উপরে, মানে যা অ্যাভারেজ করে তার উপরে তুমি এবারে যে টার্গেট দিচ্ছ ডিফারেন্সটা কত, মানে কতটা নতুন। এখন তো এই অবস্থায় নীতি পাচ্ছ না, এই অবস্থা, তারপরে তুমি এই যে নতুন এতটা দিলা কতটা, এইটার যদি জবাবদিহির আওতায় আনা যায় তাহলে হয়। যেটা এই 2015 সাল পর্যন্ত মূলত এনবিআর কিন্তু একটা হিসেব দিতে হতো তারে, যে এই চুল কাটার উপরে এত পাবো, এই নতুন করেছি তার উপরে এত পাবো, পাইয়ে তার হিসেব দিতে হতো। কিন্তু ওই 2014-15 পরের থেকে যখন গভর্নমেন্ট বলে যে আমি লাখ করে আয়ের বা ব্যয়ের বাজেট বাড়াবো আর তোমারও এত দিতে হবে, এনবিআর আর জিজ্ঞেস করে না তুমি পারবা কি না,
তোমার হিসেব আছে কিনা, ক্যালকুলেশন আছে কিনা, নেট বাড়াইছো কিনা, কী হচ্ছে, ইয়ারা জিজ্ঞেস করা হয় না। গতবার তুমি 500 দিয়েছিলে, এবার তোমার 600 দিতে হবে। তা 600 দিলে ওর তো প্রস্তুতি নাই, ওর তো কাজ নাই, হিসেব নাই, কথা ঠিক নাই। হ্যাঁ, সে তখন করে কি, ওই 500 জায়গায় 600 করতে গিয়ে আপনি হয়তো কর দিচ্ছেন রেগুলার, আপনার এসে চাপ দিতে থাকবে, নতুন আর একটা করদাতা খোঁজার চাইতে, নতুন আর একটা কিছু করার চাইতে। যেমন এই যে মোটরসাইকেলের কথাটা বলা হলো বা হলো, অ্যাডভান্সের কথা বলতেছে। তার মানে ও চালাবে কি, ও আগেই অ্যাডভান্স যদি দিতেই হয় তো ও তো সম্ভব না। এখানে তোমার ওই 25,000 মোটরসাইকেলের উপরে 25 টাকা করে নেওয়ার জন্যই যে সময় নষ্ট, সেই সময় সে নষ্ট করতে চায় না, সেই জন্য বলছিস কি অ্যাডভান্স দিতে হবে। মানে ওর কোনো পরিশ্রম নাই, হিসেবের পরিশ্রম নাই, না নিয়ে ওরে দিচ্ছে। কিন্তু এটা এরকম হতে পারতো, প্রত্যেকের তুমি একটা করে বই দিয়ে দাও, পাস বই, এই তুমি 1 মাস বা 2 মাস পর পরে এত করে জমা দেবা, ওই ব্যাংকে জমা দিবা, মিটে গেল। তোমার ওই লাইসেন্স এটা ওটা কী হয়েছে না হয়েছে, অ্যাডভান্স, কিছু না, সহজ করে ফেলতে পারে। কিন্তু টাকা নেওয়ার ব্যাপারটা কিন্তু সহজ করে ফেলতে পারে, ফেলে টাকাও আসলো, ওরও সমস্যা হলো না। কারণ বুঝতে হবে, এখানেও একটা বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হচ্ছে, তাই না? বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান, ওই কর্মসংস্থানকে তো আমার আটকাই দেওয়া বা অসুবিধায় ফেলা তো ঠিক না। হ্যাঁ, তো করবে কি, ওই পরিশ্রম করবে না, ওই সিস্টেমটাকে সহজ করবে না, না করে কি করবে, অ্যাডভান্স দেও। আরে ওই অ্যাডভান্স দিতে যাই তো ওর মোটরসাইকেল যদি বিক্রি করে ফেলতে হয়, কথার কথা বলছি আমি, জাস্ট করে বলছি, আমি পার্টিকুলার একটা আইটেমের উপরে কমেন্ট করতেছি না, আমি করতেছি এই যে তোমার কর ব্যবস্থাটা এমন হতে হবে যে এটা যেন কমপ্লায়েন্সটা সহজসাধ্য হয়, তাহলে রেভিনিউ বাড়বে। সহজ করার কথা যেহেতু বললেনই, এই যে একজন মানুষের টিআইএন থাকার পর তার আর একটা কাজ হচ্ছে রিটার্ন দেওয়া। আগের যে টিআইএন করা এখন সহজ হয়েছে, আগে লয়ারের পেছনে দৌড়াইতে হতো, এখন এনআইডি দিয়ে 2 মিনিটে টিআইএন খোলা যায়। এখন রিটার্নটা অনলাইনে দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে এই বছর থেকে সাধারণ করদাতাদের জন্য। কিন্তু তারপরও আমিও গতবার রিটার্নটা দিতে গিয়ে দেখেছি, সেইখানে যেইভাবে রিটার্নটা সাবমিট করতে হয়, এটা একজন সাধারণ করদাতার বোঝা একটু মুশকিল আছে। এইটা কি সহজ করলে মানুষের কর দেওয়ার রিটার্ন দাখিল করার প্রবণতা আরও বাড়তো না? অবশ্যই, সহজীকরণের জন্যই তো অনলাইন হচ্ছে যে ফর্ম উইল সে ইউ, পরের কলামে তুমি যেতে পারবা কি না জিজ্ঞেস করবে, তারপর বলবে এই তথ্য দিলে এটা হবে। আমরা না টাকা ট্রান্সফার করতে গেলে ব্যাংকে করি না, বা একটা ফর্ম ফিল আপ করতে গেলে করি না, তো ওইরকমভাবে সহজ করে দাও যে যাতে ফর্ম উইল টিচ হিম হাউ টু ফিল আপ। হ্যাঁ, এবং যতক্ষণ না ও কারেক্টলি ফিল আপ করতে ততক্ষণ ওটা অ্যাকসেপ্ট হবে না, না। আর অ্যাকসেপ্ট একবার হয়ে গেলে, সাবমিট করলে, এরপর তো আর ওর ডাকার উচিত না, ওর যেন কোনো কথা, কারণ সিস্টেমই ওকে পরীক্ষা করে নিয়েছে, কারেন্ট নিয়েছে। এখন সেখানে যদি তোমার সিস্টেমে যদি ওটা ভুল থাকে, থাকে, সেখানে হলে 25 টাকা গেল। কিন্তু তারপরেও আমার হিসেবটা আসলো, আমার ডাটা বেজে আসলো, সার্ভারটা কাজ করলো, এটা করলেই হয়। সহজ করা এটা এরকম না যে এক জায়গায় লিখলাম এই আপনার কয়টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, বলি ওই যে সব ব্যাংকের স্টেটমেন্ট দেন, তো অতটা ব্যাংকের স্টেটমেন্ট ওই সব আনবে, আপলোড করতে হয়, কিন্তু আপলোড করতে হবে, তারপরে দিতে হবে। ওখানে যেই কিন্তু ও নিরুৎসাহিত হয়ে যায় যে এত কোথার থেকে জোগাড় করবো, কী করো তা করো, কেন এটা সিম্পল, এইটুকু বিশ্বাস, এইটুকু আস্থা কি করা যাবে না? আমি তো পরে দেখতে পারবো যে আপনার মোট কয়টা আছে, 6টা, মোট ব্যালেন্স কত, এত হয়ে গেল। এটুকু বিশ্বস্ততাটা, কারণ ব্যাংকের সাথে আমার তো একটা অনলাইন থাকতে হবে। আমাদের এনবিআরের অনলাইনিং করার, অটোমেশন করার বড় সমস্যা হচ্ছে সংশ্লিষ্ট অন্যদেরকেও অটোমেটেড না করে ও নিজে অটোমেটেড হলেও হবে না। সুতরাং কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম করে করতে হবে। বিআরটি এর সাথে তার একটা লাইন থাকতে হবে, বাংলাদেশ ব্যাংকের সাথে থাকতে হবে, ব্যাংকগুলোর সাথে থাকতে হবে। ও এখানে একটা ফিগার দিলেই যেন ওই কয় জায়গার থেকে অটোমেটিক্যালি ওইটার সাথে তৈরি হয়ে যায়। আমি বলছি সিম্পল, আমি একবার এখনই উদাহরণ দিচ্ছি। আজকাল ওই যে জমির করা কি বলে মিউটেশন বা খাজনা দেওয়া, ভূমি উন্নয়ন কর, কত সহজ করে ফেলছে। সে কোথায় আমার এক জায়গায় একটা ছোট একটা জমি আছে,
চিঠি অটোমেটিক্যালি সিস্টেমে চলে আসছে। কিন্তু এই উদ্যোগগুলো এখানে নেওয়া যাবে না, নেওয়া উচিত। এই উদ্যোগগুলো তো এনবিআরকেই নিতে হবে, কারণ এনবিআর খুব রিসেন্টলি এই গত 2-3 দিনের মধ্যে একটা উদ্যোগ নিয়েছে যে ভিসা অ্যাপ্লিকেশন যখন আমরা করি তখন যে ব্যাংক স্টেটমেন্টগুলো লাগে কিংবা ব্যাংক সলভেন্সি লাগে সেইখানে কিউআর কোড থাকতে হবে। ব্যাংকগুলোকে 6 মাসের মধ্যে এই সিস্টেমটা তৈরি করার জন্য নির্দেশনা দিয়েছে, যার ফলে ব্যাংক স্টেটমেন্টটা আর ভেরিফিকেশনের কোনো ঝামেলা থাকবে না। এই সব জায়গায় তো এই উদ্যোগগুলো নেওয়া যায়। মানে এইখানে কি কোনো লুপহোল থাকে কিংবা সদিচ্ছার অভাব, নাকি কারো কোনো রকম স্বার্থের সংঘাত তৈরি হয় সবগুলো সহজ তৈরি হইলে? সব শব্দগুলো বলা দেওয়া হয়ে গেছে, এগুলো সবই থাকে না, এগুলো তো আমার প্রশ্ন আর কি। ওই প্রশ্ন তো প্রশ্নই উত্তর, ওটাই উত্তর। কারণ অনেকেই চায় না যে জিনিসটা সহজ হোক, অনেকেই চায় না যে উনি আমার সাথে দেখা করা বন্ধ হোক। হ্যাঁ, কারণ এটা ব্যাখ্যার সুযোগের সামনাসামনি আসার আমার একটা ভাব যে আমি এই ইত্যাদি। হ্যাঁ, এগুলো হচ্ছে মানসিকতার প্রশ্ন, দৃষ্টিভঙ্গির প্রশ্ন। আমাদের প্রথম সংস্কার হওয়া দরকার দৃষ্টিভঙ্গি, কর অফিসারের দৃষ্টিভঙ্গি, যে আমি করদাতাকে সাহায্য করব। আমি করদাতাকে পেঁচিয়ে ভয় দেখিয়ে বা একটা সিস্টেমের জটিলতা দেখিয়ে, আমি বারবার এই কথা বলছি মানে কিন্তু আমি কর অফিসের বা এনবিআর কর্মকর্তাদের দোষ করতে বলতেছি না। ও নিজের ভালোর জন্যও, ওর কাজকে সহজ হওয়ার জন্যও এই জিনিস সহজ হওয়া দরকার। তাহলে সে একদিনে 500 করদাতার ফাইল ডিসপোজ করতে পারবে, এতে ওর টাইম সেভ হবে। তারপরে সিস্টেম ওর টাকা এনে দেবে। সেইটাই যদি দেখে সে যে না সিস্টেমটা ওয়ার্ক করতেছে না, সার্ভারটা কাজ করতেছে না, ও বুঝতে পারতেছে না, এমন একটা জটিল করে সিস্টেম করে দিয়েছি, পারতেছে না, ওর উচিত হচ্ছে ওইটা করা। কারণ একজন প্রশিক্ষণার্থীকে যদি কাজটা বুঝিয়ে দেওয়া যায়, ওটাই বেস্ট প্রশিক্ষণ। কারণ ও তখন আর আজেবাজে প্রশ্ন করবে না, ও বুঝে ফেলছে, ওর শিখিয়ে দেওয়া হয়েছে। তো সুতরাং এটা ওই যে আমরা ইনক্লুসিভনেস বলে একটা কথা বলি না, অন্তর্ভুক্তিমূলক, সকলের সাথে সকলের একটা অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি থাকতে হবে। যে ওনাকে যেমন ডাক্তারের উচিত হচ্ছে রুগীর প্রতি সিম্প্যাথি তো দেখাবেই, এমপ্যাথেটিক হতে হবে। কারণ ওর মনে করতে হবে যে রুগী আমার কাছে আসছে অনেক প্রত্যাশা নিয়ে, ও চায় যে আমি ওর রোগের সব কথাগুলো শুনিয়ে তারপরে একটা চিকিৎসা ওষুধ দিলে ওর যে মনের ভিতর যে আস্থাটা যাবে, ওতেই আমি মনে করি 25% ওর রোগ সারিয়ে যাবে। কারণ মনে একটা তৃপ্তি পাবে যে ডাক্তার সাহেব আমার কথা শুনেছেন এবং আমাকে উপযুক্ত ওষুধ দিয়েছেন। আর এরকম যদি হয়, ঢুকছে, কি হয়েছে আপনার, আমার এখানে ঘাড়ে ব্যথা করে, এটা করে, বসেন, বলল, লিখে দিল, 3টে টেস্ট দিয়ে দিল, অমুক জায়গার থেকে করাবেন, ওখান থেকে সে 40% পাচ্ছে। আমি ওই যে আউট অফ পকেট এক্সপেন্স বুঝতেছিলাম না, এটা তো ওর ওখান থেকে পরীক্ষা করালেই তুমি 40% নিবা, ওই লোক 40% ধরেই কস্টটা নেবে, দামটা বাড়াবে। কেন, এটা তোমার ওই মেশিন তো তোমার অফিসে আছে, হাসপাতালে আছে, তুমি ওখান থেকে ফ্রি করাইলে তো ওর এই টাকাটা খুব বেশি যায়। তো একটা চক্র, মানে একটা সিস্টেমের ভিতরে চক্র, এই চক্রকে ভাঙতে হবে। এবং এই ভাঙাটা আমি আবার বলছি, আমি আর আপনি মুখে বললেই হবে না, এটা আমাদের সকলের স্বার্থে এখানে কাজ করতে হবে। আমরা সবসময় সরকারকে দোষ দিতে থাকবো, সমালোচনা করতে থাকবো। আপনি কিছুক্ষণ আগে বলতেছিলেন রাজনৈতিক কী ইত্যাদি বলতেছিলেন, এটা নিজেদের বুঝতে হবে যে আমি কতটা মতদ্বৈধতা করে জটিলতা সৃষ্টি করে কার কতটা লাভ হবে। বরং যতটা নিজেদের মধ্যে সমঝোতা, ঐক্যবোধ এইগুলো করে পরস্পরের প্রতি সহযোগিতাকে হাত বাড়িয়ে দিলেই ও ভালো থাকবে, আমিও ভালো থাকবো। আর ও যদি ওই যে রসুলের হাদিসে যেটা আছে, তোমার প্রতিবেশী যদি অভুক্ত থাকে, তোমার খাওয়া না ইত্যাদি, এই তো কেন, কারণ অভুক্ত হলে ওই একসময় মারমুখও হয়ে যাবে, হয়ে যাবে, সে আপনার এর উপরে আক্রমণ করে ফেলবে। ওই জন্যে আমার নিজের স্বার্থেই ওরও খাবার দিতে হবে, থাকতে হবে, ও তুই ভালো থাক, আমিও ভালো আছি। একটু বৈশ্বিক অর্থনীতি নিয়ে একটু ছোট দুটো প্রশ্ন আছে। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের একটা বাণিজ্য চুক্তি হয়েছে, সেই বাণিজ্য চুক্তি নিয়ে নানান রকম আলোচনা হচ্ছে। বাংলাদেশকে অনেক শর্ত মানতে হবে, যুক্তরাষ্ট্রকে খুবই কম শর্ত মানতে হবে, এবং এই চুক্তির ফলে বলা হচ্ছে বাংলাদেশ বাণিজ্যিক ক্ষেত্রে অনেকটাই যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে গেলো। এটি কি সামগ্রিক অর্থনীতিতে প্রভাব ফেলবে? অবশ্যই প্রভাব ফেলবে, কারণ আমার আমদানি রপ্তানি এইসব জায়গায় যদি সত্যের বেড়াজালে যেই কমে যায়,
তাহলে আলটিমেটলি আমি যে এক্সপোর্ট আর্নিংয়ের যে উপরে যে ভরসা করতাম, আমার একটা আর্নিং তো, সেই আর্নিংটা কমে যাবে। তারপরে আমার এখানে এই উৎপাদন ব্যবস্থায় যদি ওইখানে বাজার কমে যায়, শর্ট হয়, না যেতে পারে, তাহলে আমার এর সাথে যে মানুষগুলো শ্রমিকরা, তাদের কাজ কমে যাবে, তাদের মিল কারখানা বন্ধ হয়ে যাবে। তবে এখানে কথা হচ্ছে এই জিনিসটা বুঝতে হবে, ওই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে এই যে ট্যারিফের যে নাটক, এটা একটা নাটক আসলে। ওদের কিন্তু ফেডারেল কোর্ট বা কোন কোন কোর্টে কিন্তু এগুলো বাতিল করতেছে। এই যে চুক্তি এরকমভাবে তুমি করতে পারো না, বুঝতে, ও আবার আপিল করবে হয়তো। হ্যাঁ, আলটিমেটলি এইসব চুক্তি থাকবে না। এগুলো হচ্ছে জাস্ট একটা স্ট্যান্ডবাজি, রাজনীতি। ওই যে আজকে গেছে না ওই যে চীনে, একেবারে মুখটা ছোট হয়ে গেছে। কিন্তু স্যার চীন পরিষ্কার বুঝাই দিছে যে তোমার সাথে আমার বৈরিতা করিয়ে তোমারও লাভ নেই, আমারও লাভ নেই। কিন্তু ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের যে ক্রাইসিস এবং কয়েক বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন ক্রাইসিসের কারণে বৈশ্বিক অর্থনীতিতে যে ধসের শঙ্কা করা হচ্ছে, একটা বিশ্বমন্দারও আশঙ্কা করা হচ্ছে, যেটার প্রভাব একদম খাদ্য নিরাপত্তা পর্যন্ত পড়বে। বাংলাদেশ কি সেই ধাক্কাগুলো সামাল দেওয়ার জন্য অর্থনৈতিকভাবে প্রস্তুত? প্রস্তুত আছে তো বটেই, প্রস্তুত আরও থাকতে হবে। আমি বলি ঝড় হচ্ছে, আমি নৌকা চালিয়ে যাচ্ছি, আমি যদি থেমে যাই আমার নৌকা কিন্তু উল্টায় যাবে, আমি ডুবে যাব। আমাকে ওর ভিতর দিয়েই আমার এগোতে হবে। আমরা অনেক সময় একটা কথা আছে কিন্তু, হরকতে বরকত, যেটা সমস্যা তো থাকবেই, সমস্যা উঠবে, সমস্যার থেকেও কিন্তু অনেক সময় পথও বেরোবে, নিশ্চয়ই বেরোবে। আমি দুটো উদাহরণ দিই। 2005 সালে MFA উড়িয়ে যাওয়ার ছিল। হ্যাঁ, আমরা তো খুব ভয় পেয়ে গেলাম যে আমাদের বোধহয় এক্সপোর্ট গার্মেন্টস বোধহয় সব শেষ হয়ে যাবে বা কী হবে না হবে ইত্যাদি। মনে হলো না, জনাব অর্থমন্ত্রী জনাব সাইফুর রহমানের মাথার থেকে হঠাৎ আসলো বাইব্যাক এলসি। ওই MFA টেপের আর কোনো ঝামেলা থাকতেছে না, বাইব্যাক এলসি, তুমি কাঁচামাল দিবা, ওই জিনিসই আমি এখানে বানিয়ে তোমারে দেবো, আমার এই এদিকে আসবে না ইত্যাদি। বাইব্যাক এলসি বলে, ব্যাক টু ব্যাক, আমি বাইব্যাক বলছি, ব্যাক টু ব্যাক এলসি। এই একটা কিন্তু অভিনব একটা বিষয় কিন্তু এসে গেল। ফলে 2005-এর ওই MFA বিষয় থেকে আমরা হয়ে গেলাম। হ্যাঁ, এর আগেও আরেকটা 95 সালে বা তার আগের এরকম আরেকটা ক্রাইসিস ছিল। ইভেন 91 সালে যে ভ্যাট উনি করলেন, তারপরে আরও এরকম ধরনের একটা কিন্তু উপায় বেরিয়ে আসে। হ্যাঁ, এর ভিতরে বেরিয়ে আসে। আমার এখন তেলের সমস্যা, এটা ঠিক আছে আসলে, এতে আমাকে আমার নিজের দিকে তাকাতে উদ্বুদ্ধ করতেছে। আমি যখন দেখতেছি যে এই LNG এই নিয়ে আনা কঠিন, হরমুজ প্রণালী ইত্যাদি, আমার কিন্তু তেলের রিজার্ভ আছে, আমার কিন্তু গ্যাসের রিজার্ভ আছে, সব আমি মুখ বন্ধ করে রাখছি। কেন রাখছি? সেই সময় যে নিজের তেল দেখা যাবে, এখন সস্তা, ওই তেল আনতে পারলেই ভালো, আমারও কমিশন হবে, ওরও কমিশন হবে। মানুষ তার নিজের স্বার্থের কারণে তার নিজের সাথে নিজে প্রবঞ্চনা করে, প্রতারণা করে সকলকে ডুবায়। এই হচ্ছে ব্যাপারটা। আমি সুতরাং এখানেই যে ওই ভালো দিকটা আসবে আমি মনে করি, আমি অবশ্যই আশাবাদী থাকি। আমি একটু শেষ করব। NBR সংস্কার নিয়ে অনেকদিন ধরে আলোচনা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার NBR সংস্কারের কাঠামো তৈরি করেছিল, আপনিও সেটার সাথে জড়িত ছিলেন। কতটা সংস্কার হলো NBR? কারণ এই যে দুই ভাগ করা নিয়ে আমরা নানান রকম NBR এর না, এটা খুব সঙ্গত কারণ, তার দুই ভাগ হতে হবে। আমি এই যে দুই ভাগ দ্বিধা বিভক্ত, NBR ভেঙে গেল, এইসব শব্দের মোটেই পক্ষপাতী নয়। NBRকে পুনর্গঠন করা হচ্ছে, NBRকে আপগ্রেড করা হচ্ছে। NBR আগে একটা বোর্ড ছিল, বোর্ড মানে একটা মিনিস্ট্রির অধীনে একটা বোর্ড, বাইরে থেকে লোক আসতো, বোর্ডের এটা অধস্তনের মতন। মিনিস্ট্রিতে সচিব সেই এসে এখানে চেয়ারম্যান থাকতো, থাকতো, এর নিজস্ব স্বকীয়তা সত্তা কিছু ছিল না। এখন আমরা যেটা করেছি বা আমার যেটা করা হয়েছে, অনেকে বলছে IMF-এর সত্য, IMF-এর সত্য থাক না থাক, IMF বলুক আর না বলুক, আমার নিজের অর্থনীতির স্বার্থে, আমার করদাতাদের স্বার্থে, সকলের স্বার্থে, এমনকি ওই NBR-এর নিজের স্বার্থেও কাজ ভাগ হওয়া দরকার। কাজ ভাগ না হলে সে আপগ্রেড করা হয়েছে। আপগ্রেড কী হয়েছে যে তুমি বোর্ড না, তুমি এখন একটা মিনিস্ট্রি।
তুমি একটা ডিভিশন, তুমি চেয়ারম্যান না, তুমি সচিব। হ্যাঁ, নিচের দিকে লোকেরাও তাই। তবে কাজ হচ্ছে, তোমার কাজ হচ্ছে শুধু বাস্তবায়ন করবা। আর তুমি যে প্ল্যান করতা, পলিসি করতা, পলিসির কাজটা আমি আলাদা করে নিচ্ছি, পলিসি ডিভিশন করতেছি। কেন করতেছি? কারণ তুমি একই সাথে বাস্তবায়ন এবং পলিসি করতে যেয়ে তুমি না পারো এটা ভালো করে করতে, না পারো ওইটা করতে, তুমি জগা খিচুড়ি হয়ে যায়। এক, দুই হচ্ছে তোমার ওই যে দৃষ্টিভঙ্গির ব্যাপার বললাম, তুমি পলিসি নিজে নিজে যেহেতু তৈরি করো সকলকে গোপনে রেখে, সবসময় বাজেট, অর্থ, বিল টিল সব কিন্তু গোপনে প্লেস করে, আগে কিন্তু সবার সাথে আলোচনা হয় না। তো এই যে করাতে কি হচ্ছে, তোমার উপর একটা চাপ পড়ছে, তুমি আসল জিনিস দেখতে পারো না, আসল করদাতাকে খুঁজতে যেতে পারো না, তোমার বাড়ে না। তুমি যেখানে অলরেডি এটা সব অ্যাডভান্স ট্যাক্স, AIT এইসব করে যেখানে পরিশ্রম নাই সেই সব করতে যাও, তোমার কোনো গবেষণার কোনো নাই, তোমার হিসেবের কোনো সক্ষমতা নাই। তা তুমি নীতির কাজ আলাদা হোক, আর তোমার কাজ বাস্তবায়ন, তুমি তাহলে বাস্তবায়নে মোর মনোযোগ দিতে পারবে। আবার তোমাকে আমি আপগ্রেড করে দিলাম, তুমি নিজে নিজেই মন্ত্রীর কাছে যেতে পারবে, ওই সচিব ওই আগে যে থ্রু ওইটা না, তুমি নিজে নিজে যেতে পারবে। মন্ত্রণালয়ের সচিবেরা যেসব ফ্যাসিলিটিস পায়, জয়েন্ট সেক্রেটারি ফ্যাসিলিটি পায়, আমার NBR-এর লোকেরা পাইতো না। তুমি একটা অধস্তন ডিপার্টমেন্ট বাইরের, এখন সেইগুলো সে পাবে। পাইলে সেই এই কাজে মনোযোগ দিতে পারবে, করদাতার সাথে তার ব্যবহার ভালো হবে, বিষয়গুলো ঠিক থাকবে। অন দ্য আদার হ্যান্ড, পলিসিটা যদি একটা বাইরের একটা মিনিস্ট্রি করে, যে মিনিস্ট্রির পলিসি তৈরির সাথে অবধারিতভাবে প্রাইভেট সেক্টর জড়িত থাকবে। NBR যেই কিন্তু পারে না, NBR-এর সাথেও জড়িত হওয়া থাকার কথা লেখা থাকে, ওই যে বাজেট আলোচনা হয়, হয় ইত্যাদি, ঘন্টার পর ঘন্টা মিটিং করে। তারপর ওই যে ইভেন FBCCA-এর সাথে যে ওই যে কনসালটেটিভ একটা কমিটি মিটিং হয়, যেটা হয় মগরিবের রক্তের সময় আর কি, মানে এপ্রিল মাসে হয়, ওই সময় দিয়ে তো লাভ নাই, কথা হয় না, ওটা কিছু হয় না। আর তাছাড়া এই যে যত মিটিং হয় এর কিন্তু মিনিটস থাকে না, ও কি বলছিল আর কোনটা নেওয়া হয়েছে কি রাখা হয়নি কিচ্ছু জানতে পারে না ওই অর্থ বিলটা না আসা পর্যন্ত। হ্যাঁ, অর্থাৎ একটা ছলচাতুরি শব্দ নাই বা ব্যবহার করলাম, মানে একটা অন্ধকার একটা অবস্থা, একটা লুকোছাপা থাকে, একটা লুকোছাপা থাকে, ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক। সেইটা যদি আমি পলিসিটা এখানে আলাদা করে দেই, সেখানে করে দেওয়া আছে, সেখানে প্রায় 14 থেকে 15 সদস্য বিশিষ্ট অ্যাডভাইজারি কমিটি রাখা আছে পলিসিতে। এই 14-15 সদস্য বিশিষ্ট অ্যাডভাইজারি কমিটি কারা? FBCCR প্রতিনিধি, ওই মিডিয়ার প্রতিনিধি, ওই অধ্যাপক, তারপরে ICAB, হ্যাঁ, ইন্টেলেকচুয়াল, অর্থাৎ সকলে মিলে এই 15 জন বছরে 4 বার বসবে। এটা গভর্নমেন্ট গেজেট হয়ে পাস হবে, এরা পরিচিতই হবে যে উনি NBR-এর অ্যাডভাইজারি কমিটির, মানে পলিসির অ্যাডভাইজারি কমিটির সদস্য, উনি পদাধিকার বলে, যিনি সভাপতি হবেন তিনি ওইটার কমিটির সদস্য হবেন। বছরে 4 বার তারা নিজেরা বসবে, বসে বলবে গত কোয়ার্টারে মোট কত হয়েছে, হলে কোথায় কোথায় সমস্যা হয়েছে, সামনে কি করতে চান সেই প্রস্তাব আনেন, আমরা সকলে মিলে আলোচনা করি, স্টেক হোল্ডারের সাথে কথা, ওরা থাকা মানেই স্টেক হোল্ডারের সাথে আলোচনা হচ্ছে, ওই এইভাবে করেন। অর্থাৎ ওরা একটা নজরদারি বা কি বলে মনিটরি বা একটা অ্যাডভাইজারি একটা ইয়েতে থাকতে পারবে। থাকলে হচ্ছে কি, এই যে এরা যখন তখন SRO জারি করে, কারোর সাথে আলাপ করে না বা হয়তো করাও হয় না, কিন্তু ওখানে বলবে যে আপনি এই জিনিস তুলবে যে আমার এইরকম একটা স্যার ইয়ে হচ্ছে, সবাই আলোচনা করে বলবে ঠিক আছে, যেমন আমরা মোটরসাইকেলের ব্যাপারটাই বলি, বলবে ঠিক আছে করেন যদি, তাহলে এইভাবে করেন, হ্যাঁ, সহজ করে দেন বা ইয়ে করেন, পলিসি করে দেবে। ও নিজেই তাড়াতাড়ি করে একটা করতে যেয়ে 14টা ভুল করে ফেলে। যেমন গত বছর অর্থনীতির সময় সালেউদ্দিন স্যারের সময় মনে আছে, 100টা পণ্যের উপরে কি একটা বসাইছিল ভ্যাট, হ্যাঁ, বছরের মাঝখানে, অর্থ বছরের মাঝখানে ভ্যাট বাড়াই দিল 100টা পণ্যের উপরে। স্যার নিজেও পরে দেখছেন, পরে কি প্রত্যেকদিন 2-4টি করে নিয়ে যায়, সই করেই আনে, আবার 2টো নিয়ে, স্যার খেয়াল করতে পারেন নাই যে এতটা পণ্যের এতটা দিচ্ছে, এইভাবে 100টা যেই হয়ে গেছে সে জারি করেছে। এই যে পলিসি আর ইমপ্লিমেন্টেশন এক জায়গায় থাকার দোষটাই এই যে সে তো তার নিজের মতন করে নিজে তৈরি করে নিজে একটা করে করতেছে, এটা একটু আলোচনাও করা নাই, তারা পরে ওইগুলো আবার আস্তে আস্তে বাতিল করতে হলো।
এইটা ঠিক না, এটা ইকোনমিতে ডিস্টোরশন করে। এই সামগ্রিক ব্যবস্থাপনায় আপনি প্রথমে যে শব্দটা ব্যবহার করেছিলেন সুশাসন, সেই সুশাসন নিশ্চিত করবে কে? কারণ স্বার্থান্বেষী মানুষগুলো তো আসলে হঠাৎ করে ওভারনাইট উবে যাবে। এটা সুশাসন নিশ্চিত করবে রাষ্ট্র। এনবিআর একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংক একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। হ্যাঁ, সেই এনবিআর যদি সরকারের প্রতিষ্ঠান হয়ে যায়, আবার বলছি পার্লামেন্ট সদস্যরা তারাও তো করদাতা, তো সে তো ওখানে বসে বসে তারা ডিকটেট করতেই পারে, এইভাবে করে আমার ফাইলটা লুকিয়ে দিও বা অমুক করে ইত্যাদি করতে পারে। এটা রাষ্ট্র, ওই যে অর্থ বিল টিল দেওয়া হয় কিন্তু রাষ্ট্রপতি অনুমোদন করলে এটা রাষ্ট্রের। সুতরাং একটা নিরপেক্ষ রাষ্ট্রীয় ইম্পোজ করবে যে হ্যাঁ এনবিআর এরকম 2টা ভাগ হলো, এইভাবে করতে হবে। এখানে যদি আবার ওর সাথে শুনতে যায় এটা করলে তোমার ভালো হবে কি না, তো তারপরে তো তারা তো তাদের কথা বলবেই। এখানে রাষ্ট্রকে, অর্থাৎ যেটা আমরা বলি পলিটিক্যাল কমিটমেন্ট, রাজনৈতিক সদিচ্ছা থাকে, রাজনৈতিক সদিচ্ছা থাকতে। যদি মনে করে যে হ্যাঁ এটা আমি করবো, তা করবেন, তখন আর কারোর কথা বলার কিছু থাকবে না, কথা বলবো না, আমি এটা করব। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা নিশ্চয়ই সামনে যে অর্থনৈতিক সংখ্যাগুলো আশঙ্কা করা হচ্ছে সেইগুলো আমরা কাটিয়ে বাংলাদেশ অর্থনীতি এগিয়ে যাবে। আমাদের পডকাস্টে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কথা বলছিলাম আসন্ন বাজেট এবং সামনের বাংলাদেশের অর্থনীতি নিয়ে এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদের সাথে। আপনাদের সবাইকে ধন্যবাদ পডকাস্ট কথা চলে দেখার জন্য।